জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক, সঙ্গে আছে আমি সানি মৃধা। বাংলাদেশের পণ্যে 15% কমিয়ে 20% শুল্ক হার ধার্য করেছে যুক্তরাষ্ট্র। এতে প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে বাংলাদেশ এবং রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের প্রত্যাশা 20%-এর নিচে ছিল। ফেসবুক পোস্টে এসব কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। গেল 8 জুলাই বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ করে অন্তর্বর্তী সরকারকে চিঠি দেয় হোয়াইট হাউস। পরে কয়েক দফার আলোচনার পর শুল্ক হার 15% কমিয়ে আনতে সক্ষম হয় ঢাকা, যা কার্যকর হবে আগামী 7 আগস্ট থেকে। বাণিজ্য বৃদ্ধি ও ঘাটতি মেটাতে বেশ কিছু শর্ত পূরণে একমত হয় দুই দেশ। প্রতিবেশী দেশ ভারতের উপর 25% শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র, আর পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিনের উপর 19% এবং শ্রীলঙ্কা ও ভিয়েতনামের উপর 20% শুল্ক ধার্য করেছে ওয়াশিংটন। এদিকে 15% কমিয়ে বাংলাদেশের উপর 20% শুল্ক আরোপ করায় স্বস্তি এসেছে জানিয়েছে দেশের ব্যবসায়ীরা। বিজিএমই পরিচালক রাকিবুল আলম চৌধুরী বলেছেন, প্রতিযোগী দেশ ভিয়েতনাম, চীন ও ভারতের শুল্ক বিবেচনায় প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে বাংলাদেশ। এদিকে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চীনের উপর আমেরিকার শুল্ক না কমালে বাংলাদেশ ক্রয় দেশে আসবে। রপ্তানি কমার কোনো সম্ভাবনা নেই, কারণ এই জন্যই বলতে পারি আমাদের কম্পিটিটর কান্ট্রি ভিয়েতনাম, কম্বোডিয়ার চাইতে আমরা সমান জায়গায় আছি এবং সবচাইতে বেশি 1 নম্বর যারা আপনার পোশাক রপ্তানি করে থাকে চায়না, তার কিন্তু অনেকাংশে আমাদের থেকে অলমোস্ট ডাবলের কাছাকাছি। তো সেই তুলনায় যদি আমরা বলি, আমরা ওই চায়নার থেকেও কিন্তু আমরা অনেক অর্ডার পাবো। নতুন যে 20% শুল্ক, এটা প্রতিযোগী দেশগুলোর প্রায় কাছাকাছি হয়েছে, বিশেষ করে ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া, এমনকি ভারতের চেয়ে আমরা 5% শুল্ক কিছুটা অ্যাডভান্সমেন্টে রয়েছি। চীনের থেকে আমরা প্রায় 15% রয়েছে। সুতরাং সেদিক থেকে তুলনীয় বাজারগুলোর তুলনায় আমাদের একটা ইতিবাচক অবস্থান তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য বাণিজ্য প্রতিনিধি দলকে অভিনন্দন জানান তিনি। প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, শুল্কহার প্রত্যাশার চেয়ে 17 পয়েন্ট কমিয়ে 20% নামিয়ে আনতে সক্ষমতার পরিচয় দিয়েছে বাংলাদেশ, যা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। শুল্ক ও বাণিজ্য ইস্যু নিয়ে গেল ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 20% শুল্কে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে, বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবাসীদের সুযোগ বৃদ্ধি করেছে। জুলাই সনদ ঘোষণাপত্র, জুলাই সনদ দেওয়া ও দ্রুত বাস্তবায়নের দাবিতে জুলাই যোদ্ধার ব্যানারে রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। এদিন সকাল থেকেই শাহবাগ মোড়ের প্রধান সড়ক আটকে বিভিন্ন স্লোগানের মাধ্যমে এসব দাবি তুলে ধরেন। পরে সড়কে আটকে দুপুরের নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা। তাদের এই অবস্থান কর্মসূচির ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় দেখা যায় তীব্র যানজট। এ সময় পথচারী থেকে শুরু করে যানবাহন চালকরা ক্ষোভ প্রকাশ করেন। আর আন্দোলনকারীরা বলেন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা না আসা পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন। আন্দোলনকারীদের মধ্যে অনেকে দেশের বিভিন্ন জেলা থেকে সমবেত হয়েছেন বলেও জানান তারা। ভাবতেছিলাম আমরা রমনা ঢুকবো, রমনা ঢুকার আগে এখন অনেক রাস্তা ঘুরে যেতে জ্যামের কারণে তো আমার সমস্যা ভাই। 10 মিনিটের রাস্তা 2 ঘন্টা ঘোরা লাগে ভাই। আমাদের দাবি হচ্ছে জুলাই সনদ, জুলাই স্বীকৃতি নিয়ে আমাদেরকে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে এবং আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। সরকার জানি আমাদের খুব দ্রুত আমাদের দাবিগুলো মানে নেয়, আমাদের চাহিদাগুলো যে দরকার আমরা সেটা পূরণ করে দেয়। রাজধানীর শাহবাগে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে গণজমায়েত আয়োজন করেছে আপ বাংলাদেশ। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অভ্র, কর্মসূচি এখনো চলছে কিনা, বিক্ষোভকারীরা কি বলছেন জানাবেন।
সানি, এই মুহূর্তে কিন্তু হচ্ছে কর্মসূচি চলছে, আর জুলাইয়ের যে ঘোষণাপত্র সনদের দাবিতে তাদের আজকের এখানে যেই গণজমায়েত সেটির কিন্তু হচ্ছে নানা ঢাকা সহ ঢাকার বাইরের নানা জেলা থেকে কিন্তু হচ্ছে সাধারণ মানুষ এসে এখানে জমায়েত হয়েছে। তার পাশাপাশি হচ্ছে নানা সংগঠনের কিন্তু হচ্ছে অনেক নেতা কর্মী থেকে শুরু করে অন্যান্য সংগঠনের অনেকেই কিন্তু হচ্ছে এসেছে। এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ইনকলাব মঞ্চের যিনি কিনা হচ্ছে মুখপাত্র তিনি কিন্তু কথা বলছেন এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে এই গণজমায়েতের পক্ষ থেকে কিন্তু হচ্ছে দাবি করা হচ্ছে ৩৭ জুলাইয়ের মধ্যেই এই যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দিতে হবে। তার সাথে সাথে কিন্তু হচ্ছে জুলাইয়ের যেই শহীদের তাদের পরিবার তারা কিন্তু দাবি করছেন যে যেই সরকার আছে বর্তমানে অন্তর্বর্তী সরকার তাদের অবিলম্বে খুব দ্রুত এই জুলাই সনদ এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি দিতে হবে। তার পাশাপাশি যেই তার তড়িঘড়ি করে যদি এমন কিছু দেওয়া হয় যেটি কিনা হচ্ছে জুলাইয়ের পরিপন্থী বা জুলাইয়ের যেই আশা সেটিকে পূরণ করে না এমন কোনো জুলাইয়ের ঘোষণাপত্র তারা মেনে নেবেন না বলে হচ্ছে হুঁশিয়ারি দিয়েছে আপ বাংলাদেশের পক্ষ থেকে। এছাড়াও জানিয়ে রাখতে চাই যে এই যে একই দাবিতে জুলাইয়ের ঘোষণাপত্র সনদের দাবিতে কিন্তু হচ্ছে জুলাই যোদ্ধারা ইতিমধ্যে গতকাল থেকেই কিন্তু পুরো শাহবাগ আটকে রেখেছে এবং সেখানে কিন্তু হচ্ছে অবস্থান নিয়েছে। তারা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র ও জুলাইয়ের সনদ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই যে এই কর্মসূচি সেটি কিন্তু হচ্ছে চলবে। এবং তার পাশাপাশি বলে রাখতে চাই যে এই যে বাংলাদেশ তারাও কিন্তু হচ্ছে সারা বাংলাদেশের নানা জায়গায় কিন্তু নানা জায়গায় গণজমায়েতের যে কার্যক্রম সেটি কিন্তু করেছে এবং বাংলাদেশের নানা প্রান্তে কিন্তু তারা ঘুরেছে। শুধুমাত্র বাংলাদেশ নয় বরঞ্চ হচ্ছে জুলাইয়ের সাথে সম্পর্কিত নানা সংগঠন কিন্তু হচ্ছে আজকে শাহবাগ এবং তার আশেপাশে কিন্তু নানা ধরনের অনুষ্ঠান করছেন। তার পাশাপাশি আগামী যেই দিনগুলো আছে 5ই আগস্ট পর্যন্ত কিন্তু টানা কর্মসূচি ঘোষণা দিয়েছে এনসিপি। এই ছিল আমার কাছে এই শাহবাগ মোড় থেকে সর্বশেষ স্থানে। শাহবাগে বাংলাদেশের গণজমায়েতের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। ৩৭ জুলাই কালচারাল ফেস্ট জুলাই জাগরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সাইমুম শিল্পগোষ্ঠী। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, অনুষ্ঠানে কি কি আয়োজন থাকছে, অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলবে জানাবেন। সানি, সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজনে 4 দিন ব্যাপী যে জুলাই জাগরণ কালচারাল ফেস্ট সেটি আজ শুরু হয়েছে এবং এটি 4 তারিখ অর্থাৎ 4 আগস্ট পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে একটু দেখাতে চাই এখানে জুলাইয়ের যে ঘটনাবহুল যে বিষয়গুলো ছিল সেগুলোকে তুলে ধরা হয়েছে। আমরা একটা এপিসি দেখতে পাচ্ছি যেটি সাভারে আমরা এরকম দেখেছিলাম, জুলাইয়ে ইয়ামিনকে সেখান থেকে তার রক্তাক্ত লাশ ফেলে দেওয়া হয়েছিল, সেই রকম একটি অবয়ব এখানে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ এটির মাধ্যমে জুলাইয়ের যে ঘটনাবহুল দিনগুলো সেগুলো যাতে আমরা ভুলে না যাই সেই চিত্রগুলো সেই দৃশ্যগুলো তুলে ধরা হচ্ছে এবং সেটি দেখতে অসংখ্য মানুষ দর্শনার্থী এখানে ভিড় করেছেন, বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবং আমরা দেখছিলাম দুপুরের পর থেকে এখানে নানা বয়সী মানুষ আসতে শুরু করেছে এবং এখানকার যে পুরো দেয়াল জুড়ে গ্রাফিতি রাখা হয়েছে, জুলাই জুড়ে যে ঘটনাগুলো হয়েছে মর্মান্তিক কিছু ঘটনা এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে ভ্যানের মধ্যে একের পর এক লাশ স্তূপ করা হয়েছিল মরদেহ ছাত্র জনতার, সেই দৃশ্যগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং এই প্রদর্শনীটি আগামী 4 দিন ব্যাপী চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি জিনিস দেখাতে চাই, এখানে শহীদ নাফিজ তার রিকশায় যে তার মরদেহ, তার যে রক্তাক্ত দেহটি পড়েছিল রিকশার পাদানিতে, সেটিও কিন্তু তুলে ধরা হয়েছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে মাথায় জাতীয় পতাকা বাঁধা শহীদ নাফিজের এরকম একটি চিত্র আমরা দেখেছিলাম, ভিডিও চিত্র অনেক পত্রিকায় সংবাদ মাধ্যমে আমরা দেখেছিলাম, সেটিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এটি তুলে ধরার প্রয়াস হিসেবে তারা বলছেন, এই প্রচেষ্টা হিসেবে কেন এটি আমরা জানতে চেয়েছিলাম, তারা বলছেন যে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে ঘটনাবহুল বিষয়গুলো সেগুলো যাতে মানুষ ভুলে না যায়, সেগুলো যাতে মানুষের মধ্যে থাকে, আগামী প্রজন্ম যাতে সেগুলো মনে রাখে, সেই বিষয়গুলো তুলে ধরার জন্যই এই ধরনের প্রদর্শনী আয়োজন করা হচ্ছে। এবং অন্যদিকে আমরা মঞ্চে দেখছি যে
মঞ্চে কিন্তু এরই মধ্যে অতিথিরা এসেছেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ অন্যান্য যে অতিথিরা রয়েছেন, সাইমুম শিল্পী গোষ্ঠীর যে সদস্যরা রয়েছেন তারাও এখানে রয়েছেন। সেখানে জুলাইয়ের কেন্দ্রিক ডকুমেন্টারি, প্রতিবাদী গান, বিভিন্ন নাটক প্রদর্শন সেগুলো কিন্তু চলছে। অর্থাৎ এই যে তারা এটিও বলছিল যে গত 16 বছর যে কালচারাল ফেসিজম যেটি করা হয়েছিল, আগ্রাসন যেটি ছিল, সেটিকে ভেঙে দিয়ে নতুন করে আবারও একটি সাংস্কৃতিক বিপ্লব দরকার এবং সেই বিপ্লবের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে এমন প্রত্যাশা কিন্তু করছিলেন সাইমুম শিল্পী গোষ্ঠীর যে সদস্যরা রয়েছেন তারা। এবং এই আজকের যে প্রদর্শনী সেটি চলছে এখনো এবং বিভিন্ন বয়সী মানুষ আমরা দেখছি সোহরাওয়ার্দী উদ্যানে ভিড় করছেন এবং এটি 4 দিন ব্যাপী চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর সোহরাওয়ার্দী উদ্যান থেকে। জুলাই জাগরণ অনুষ্ঠানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির পক্ষ থেকে সব প্রক্রিয়া শেষ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর নির্বাচন নিয়ে কোনো বাধা নেই উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে তার বক্তব্য আরও স্পষ্ট করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তারা। বেলা 12টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে পৌঁছান বিএনপির নেতারা। সে সময় হেফাজত নেতাদের কবর জিয়ারত করেন তারা। পরে হেফাজত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির নেতারা জানান, গণতন্ত্রের পথ থেকে বারবার বিচ্যুত হয়েছে দেশ। পরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপিকে দায়িত্ব নিয়ে হয়েছে বলেও জানান তারা। 2 বছরের একটা সময়সীমা ওনারা প্রস্তাব করেছেন জাতীয় সংসদের পরবর্তী জাতীয় সংসদের গঠিত হওয়ার পরে, এবং সেখানে প্রতিশ্রুতি এবং অঙ্গীকার চেয়েছে রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে। আমরা সেই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি আমরা প্রদান করেছি। আমরা আশা করি এই জুলাই জাতীয় সনদ এখনো স্বাক্ষরিত হয়নি, বাট গতকালকে পর্যন্ত সবার ঐকমতের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। নির্বাচনের পথে কোনো বাধা আছে বলে আমরা মনে করি না। আমরা আশা করি যে খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে একটা দিক নির্দেশনা যাবে। বিএনপি রাজনীতির মাঠ কারো কাছে ইজারা দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। একই সঙ্গে এনসিপিকে হিংসা বিদ্বেষ পরিহার করে সুষ্ঠু ধারার রাজনীতি করারও আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশে এ মন্তব্য করেন তিনি। আমরা রাজনীতির মাঠ কাউকে ইজারা দেই নাই। অতএব আজকে বর্তমান সরকার এবং তাদের যে পোষ্য নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হিংসা বিদ্বেষ এবং একটি অপরাজনীতির চর্চা থেকে বেরিয়ে যে নতুন রাজনীতি এবং নতুন যে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখাচ্ছেন আপনারা সেই দিকে মনোযোগী হন। পিআর পদ্ধতিতে ভোটের দাবি নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পিআর পদ্ধতি নয় গতানুগতিক পদ্ধতিতেই নির্বাচন চায় বিএনপি। আমরা পিআর পদ্ধতি নয়, ওয়েস্ট ম্যানেজমেন্ট যে পদ্ধতি, আমাদের যে গতানুগতিক যে পদ্ধতি রয়েছে, মানুষ যেটিতে অভ্যস্ত, যেই এলাকার নেতা ওই এলাকার লোকজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই স্বাভাবিক নিয়ম। এই সময় যারা নিয়মের ব্যত্যয়ের কথা বলে তাদের মধ্যে নির্বাচন নিয়ে তাদের একটি ষড়যন্ত্র রয়েছে। দেশনায়ক তারেক রহমান একটি কথাই বলেছে, আমরা ক্ষমতায় যাব এই কথা আমরা বলি না, আমরা মানুষের ভোটের অধিকার মানুষকে ফেরত দিতে চাই। জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক আলোচনা এবং দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি আরবি ভাষণের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। বলেন, নতুন করে ফ্যাসিবাদের উত্থান বন্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে জামায়াত।
জুলাই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছিল সেসব শিক্ষার্থীদের স্বার্থে সরকার এখনও কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। সকালে ডিআরইউতে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শিক্ষা সংস্কার কমিশনও গঠন করেনি সরকার। শিক্ষার্থীদের দ্বারা শুরু হয়েছে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই। যদিও শিক্ষার্থী শুরু হয়েছে, পরবর্তীতে সবাই সেখানে অংশ নিয়েছে, কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য কি উদ্যোগ নিয়েছে সরকার? কোনো উদ্যোগ নেয়নি। একটি এতগুলো সংস্কার কমিশন হয়েছে, একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয় নাই। আজকে শিক্ষার্থীর একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। তারা তাদেরকে ভাই হারিয়েছে, বন্ধুকে হারিয়েছে, রক্তাক্ত সে চেহারাগুলো এখনো চোখের সামনে ভাসছে। আপনি তাদের ট্রমা ঠিক করার জন্য তো কোনো উদ্যোগ নেন নাই সরকার। ক্ষমতার বদল হলেও এখনও শ্রমিকদের সাথে অন্যায় করা হচ্ছে অভিযোগ করে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শ্রমিক নেতারা মালিক পক্ষের হয়ে কাজ করছেন। শুক্রবার ডিআরইউতে এনসিপির শ্রমিক উইংয়ে শ্রমিক যোগদান অনুষ্ঠান এ মন্তব্য করেন তিনি। গত কয়েক দশকে শ্রমিক এবং মালিকের মাঝে কিছু দালাল আবির্ভাব হয়েছে, যারা নামে শ্রমিক নেতা কিন্তু তারা আসলে মালিক পক্ষের দালাল। আমরা এই গণ অভ্যুত্থানের পরে দেখেছি একটি দলের দুইজন মহারথী ট্রাক স্ট্যান্ড থেকে শুরু করে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে, বন্দর থেকে শুরু করে সব জায়গায় গডফাদারদের মতন দাপিয়ে বেড়াচ্ছে। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা নেয়ার ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম ওরফে অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। বিকেলে ঢাকা মেট্রোপলিটন মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে কথা জানান ডিএমপির গণমাধ্যম ও সংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এ সময় তিনি বলেন, শুক্রবার সকালে রাজধানীর ওয়ারি এলাকা থেকে জানে আলমকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ তালেবুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় জানে আলম জড়িত। এ সময় তিনি আরও বলেন, গেল 24 ঘন্টায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 8 নেতা কর্মীকে বিভিন্ন জায়গা থেকে আটক করেছে পুলিশ। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হলো। গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 8 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী। আইএসপিআর এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক জৈনিক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে 17 জুলাই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূর্ণ তদন্ত শেষে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান সংবাদ বিজ্ঞপ্তিতে। রাজশাহীর সুলতানগঞ্জের নৌবন্দরের আগে এনবিআরের ও বিআইডব্লিউটির কোনো টানাপোড়েন থাকলেও এখন আর সেই জটিলতা থাকবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। রাজশাহীতে সুলতানগঞ্জ নদী বন্দর পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। গেল বছর চালু হওয়া বন্দরটির কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় পর্যবেক্ষণে আসেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম, মংলা সহ অন্যান্য বন্দরে বেশিরভাগ সমস্যাই ছিল এনবিআর কেন্দ্রিক। তবে
তবে এনবিআর এর বর্তমান ব্যবস্থাপনায় রাজশাহী নদী বন্দরের সমস্যা দূর হবে। এছাড়াও নদীর নাব্যতা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সাথে সমন্বয় করা হবে বলেও জানান তিনি। এর আগে বন্দরে নিয়ে ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স সহ স্থানীয় ব্যবসায়ীরা। পোর্ট অথরিটি কি করবে, কাস্টমস কি করবে, অন্যরা কি করবে, যে রাস্তায় আমি আসলাম এই রাস্তা দিয়ে এখন বন্ধ করা খুব ডিফিকাল্ট। তবে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি দেখেছি, আমি বিভিন্ন জায়গায় উন্নয়নের পক্ষে আমি প্রত্যন্ত অঞ্চলে যেখানে যেখানে যা করার দরকার তাই করার চেষ্টা করছি। রাজধানীতে হঠাৎ বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায় এমন চিত্র। গেল সপ্তাহের তুলনায় 10 টাকা বেড়ে ডজন প্রতি বাদামি ডিম 130 ও সাদা রঙের ডিম বিক্রি হচ্ছে 120 টাকায়। সরবরাহ কম ও চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। এছাড়াও গেল সপ্তাহ থেকে 10 টাকা কমে ব্রয়লার মুরগি 150 টাকা কেজিতে বিক্রি হলেও সোনালী মুরগি 260 টাকা থেকে বেড়ে 300 টাকা বিক্রি হচ্ছে। রাজধানীতে মুরগি আনার ক্ষেত্রে যাতায়াত সমস্যার কথাও বলছেন বিক্রেতারা। আর গরু ও খাসি মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে টানা বৃষ্টি ও গরমের প্রভাব পড়েছে কাঁচা বাজারও। মানভেদে কাঁচামরিচ ও টমেটো কেজি প্রতি বিক্রি হচ্ছে 130 টাকা থেকে 150 টাকা দরে। আর কাঁকরোল, ঢেঁড়স, চিচিঙ্গা, বেগুন, দুন্দল সহ অন্যান্য সবজি 40 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও গেল সপ্তাহের তুলনায় বিভিন্ন প্রজাতির মাছের সরবরাহ কম দেখা যায় বাজারে। এই সপ্তাহে মনে করেন একটু বাড়তি, সবাই বলতেছে যে খামারে নাকি ক্রাইসিস ডিমের। আমরা তো আর থেকে কিনে আনি, আর তো বেশি দামে ওরা হেরা বিক্রি করে, আমরা বেশি দামে কিনে আনি, আমাকে তো একটু বেশি দামে বিক্রি করা লাগে। সোনালী গত সপ্তাহে বেচেছি 260 টাকায়, আজকে বেচতেছি 300 টাকা, 290 টাকা। মাল কম আসে এই কারণে দামটা বেশি, আবার অনেক সময় কমেও যায়, মানে দাম মালটা একটু বাজারে বেশি আসলে দাম কমে যায়। শুক্রবারে তো দাম বেশি একটু থাকে, চিচিঙ্গা অন্যদিন 30 টাকা থাকে, আজকে 40 টাকা। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাইরে দাম বেড়েছে ইলিশের। বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিমও। বরিশালের বাজারে ইলিশ কিনতে এসে হতাশ বেশিরভাগ ক্রেতা। মৌসুম সে পরিমাণে ইলিশের সরবরাহ থাকার কথা নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটি দোকানে ইলিশের দেখা মিলল দাম চড়া। গেল সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে আকার ভেদে মন প্রতি ইলিশের দাম 2 থেকে 3,000 টাকা কমলেও খুচরা বাজারে দাম ক্রেতাদের নাগালের বাইরে রয়ে গেছে। খুচরা বাজারে 1200 গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি 2400 থেকে 2450 টাকা, 1 কেজির ইলিশ 2300 থেকে 2400 এবং 700 থেকে 900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2100 থেকে 2150 টাকায়। এদিকে বগুড়া বাজারও ঊর্ধ্বমুখী ডিমের দাম। 2-3 দিনের ব্যবধানে হালি প্রতি 4 থেকে 6 টাকা বেড়েছে। ডিম বিক্রি হচ্ছে 44 থেকে 46 টাকায়। হঠাৎ দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা। কেজির ইলিশ মাছ এখন তো এর মধ্যে আমি কিনছি 2400 টাকা করে, যেই মাছ আগে কিনছি আপনার ধরেন হাইয়েস্ট 1500 টাকা। মৌসুমে মাছ নেই, কারণ বিগত দিনে প্রচুর পরিমাণ ঝাটকা ধরা পড়ছে, যার ফলে বর্তমানে মাছ খুব সংকট। মাছের বাজার বেশি, সবজির বাজার বেশি, এই জন্য ডিমের উপরে প্রভাব পড়ছে। 42 টাকা আলি ছিল 3-4 দিন আগে, হ্যাঁ, আর এখন আপনি বেচতেছি আপনি 44। আজকে দেখা যায় হচ্ছে 44 টাকা খালি, কালকে এখন কমে না 48। আর কোনো বিচার নাই, বেন্নে যে মুখে যাবে ওই মুখে বিপদ হবে। পটুয়াখালীর বাউফলে পরকীয়া সন্দেহে স্ত্রীর গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন সরোয়ার হোসেন নামে এক ব্যক্তি। শুক্রবার ভোরে 4 বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে বাউফল থানায় হাজির হয়ে খুনের দায় স্বীকার করেন তিনি। পরে ঘটনাস্থল থেকে নিহত সালমা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। সালমা আক্তার বাউফলের নুরাইনপুর নেসারিয়া ডিগ্রি মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। পুলিশ জানায় চাকরির সুবাদে সালমা আক্তার ও তার স্বামী সরোয়ার হোসেন উপজেলার চন্দ্রপাড়া গ্রামের জসিমউদ্দিন ব্যাপারীর বাড়িতে ভাড়া থাকতেন। তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। এর জেরে বৃহস্পতিবার বিকেলে ধারালো দা দিয়ে সালমা আক্তারের ঘাড়ে আঘাত করে সরোয়ার। এতে ঘটনাস্থলেই মারা যান সালমা আক্তার। পরে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যান ঘাতক। শুক্রবার ভোরে থানায় হাজির হয়ে হত্যার দায় স্বীকার করেন তিনি। এই ঘটনায় নিহতর ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গাজীপুরের কাপাসিয়ার পাঁচুয়ায় শাপলা বিলে নৌকা ডুবিতে দুজনের মৃত্যু হয়েছে। সকাল 9টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটির দিন উপলক্ষে শ্রীপুর থেকে 4 বন্ধু শাপলা বিলে ঘুরতে আসেন। এক পর্যায়ে শাপলা সংগ্রহ করতে নৌকা নিয়ে বিলে নামেন তারা। এ সময় হঠাৎ নৌকাটি ডুবে গেলে 2 জন সাঁতরে তীরে আসলেও বাকি 2 জন ডুবে যায়। স্থানীয়রা একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে খোঁজ না পেয়ে স্থানীয়রা খবর দেয় ফায়ার সার্ভিসকে। কিছু সময় পরে উদ্ধার করা হয় অপরজনের মরদেহ। নিহত 2 জনই শ্রীপুরের বাসিন্দা। টাঙ্গাইলের ভুয়াপুরে 11 বছরের শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জামালপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়রা জানায়, ভুয়াপুরের আল করিম দারুল উলুম আজাদি মাদ্রাসার শিক্ষক ওয়ালিউল্লাহ গভীর রাতে মাদ্রাসার শিক্ষার্থীদের কাজের অজুহাতে তার রুমে ডেকে নিতেন। গত 24 জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী রুমে ডেকে নিয়ে যান শিক্ষক ওয়ালিউল্লাহ। পরে তাকে বলাৎকার করেন ওই শিক্ষক। ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগীর পরিবারকে ভয় ভীতি দেখায় অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসা কমিটি। এমনকি এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করায় হুমকিও দেয় প্রভাবশালী মহল। এ ঘটনায় ফুঁসে ওঠে এলাকাবাসী। বিক্ষোভ মিছিলের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিকভাবে শিক্ষার্থীর বলাৎকারের ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত শিক্ষক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত গৃহবধূ রজনী ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর কর্মকর্তারা। দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের কবরস্থানে রজনীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আর এর আগে বিমান বাহিনীর কর্মকর্তারা রজনী ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল বারী, উইং কমান্ডার মোনালিসা, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলাইমান শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দ। গেল 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন 5ম শ্রেণীর ছাত্রী ঝুমঝুমের মা রজনী ইসলাম। হবিগঞ্জের শাহজিবাজারের বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের ঘটনায় ব্ল্যাক আউটের কবলে হবিগঞ্জ। দুর্ঘটনার দীর্ঘ সময়ের পর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও এখনও বেশিরভাগ এলাকায় বিদ্যুৎহীন। দুর্ঘটনায় প্রায় 18 ঘন্টা পার হলেও এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন জেলার বাসিন্দারা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে পানির তীব্র সংকট। বিদ্যুৎহীন থাকায় ব্যাহত হচ্ছে হাসপাতালের সেবা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম। হবিগঞ্জ পিডিবির পক্ষ থেকে জানানো হয়, জরুরি মেরামতের পর 170 মেগাওয়াটের বিপরীতে কিছু এলাকা মাত্র 30 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও অন্তত 1 দিন লাগবে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে হঠাৎ আগুন লাগলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পুরো জেলার টমটম বা অটো রিক্সা এগুলো তো বন্ধই, এগুলো চলে না। ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ ছিল। রেস্টুরেন্টে পানি নাই, মার্কেটে লাইন নাই, বিদ্যুতের সংকট, এই পর্যন্ত কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নাই। আমাদের অতিথি যারা আইছে, মেহমানগুলো আইছে, বর্ডারগুলো আইছে, মানে আমরা পানি দিতে পারতেছি না। আমরা খুব বিভ্রান্ততে আছি। ব্যবসা বাণিজ্য একেবারেই বন্ধ। বাসাতে আপনার পানি নাই, গোসল করতে পারতেছি না, বুঝতে পারতেছি না। এখনো তো যে অবস্থা দেখতেছেন আপনার নিজে, বিদ্যুতের কোনো ইয়ে নাই, আসবে কিনা এটা বুঝতে পারতেছি না। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ের মগবাজারে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের চিকিৎসার সার্বিক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার কথা বলছেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জননেতা নুরুল ইসলাম বুলবুল, তার ডান দিকে আছেন ইসলামী ছাত্র শিবিরের আরেকজন কেন্দ্রীয় সাবেক সভাপতি, নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, এবং আমাদের নির্বাহী পরিষদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বর্ষিয়ান নেতা জনাব আব্দুর রব, এবং অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, আমাদের নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ভাই, আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল, তিনিও এখানে উপস্থিত আছেন। আরও আমাদের কেন্দ্রীয় অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন। আমাদের কর্মপরিষদের সদস্য আব্দুল সাত্তার ভাই আছেন। আমরা খুব সংক্ষেপে আল্লাহর মেহরবানিতে চিকিৎসা ব্যবস্থার সর্বশেষ খবরটা আপনাদেরকে অবহিত করব, এবং আমার ব্রিফিংয়ের পরে আমাদের শ্রদ্ধেয় কেন্দ্রীয় নায়েবে আমির দোয়ার উদ্দেশ্যে দেশবাসীর কাছে উনিও দুটি কথা শেষে বলবেন।
সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই জানেন এবং সারা দেশ বিদেশের মানুষ জানে যে গত 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের যে ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশ হলো, সেখানে বক্তব্য রাখবার সময় তিনি অসুস্থ হয়ে সাময়িকভাবে একবার পড়ে গেলেন, আবার তিনি উঠলেন, আবার একটু কথা বলার সময় পড়ে গেলেন, এরপরে বসে তিনি বাকি বক্তব্য সমাপ্ত করেছিলেন। সেদিন থেকেই সকলেই ওনার স্বাস্থ্য এবং অবস্থা সম্পর্কে একটু উদ্বেগ প্রকাশ করেছেন। তো সেদিনের ঘটনার পর আমরা ওনাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আমরা নিয়ে যাই। প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষায় ডাক্তাররা প্রাথমিক ধারণা করেছিলেন যে দারুণ রকম তাপমাত্রা ছিল এবং ডিহাইড্রেশনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এবং কিছু পরীক্ষা নিরীক্ষা তখন হয়েছিল। খুব বড় ধরনের অসুবিধা ওই সময় প্রাথমিক পরীক্ষায় ধরা পড়েনি। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং সর্বশেষ আমরা ওই দিনে পড়ে যাওয়ার পর থেকেই ওনার ব্যাপারে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে আমরা সংগঠনের পক্ষ থেকে খুবই সিরিয়াসলি উদ্যোগ গ্রহণ করেছি। সব কিছু একটা থ্রো চেক আপ করার আমরা চেষ্টা করেছি। তো গত 30 তারিখে ইউনাইটেড হাসপাতালে ওনার এনজিওগ্রাম করা হয়েছে। এর আগে আরও অনেক পরীক্ষাগুলো করা হয়েছে, ইসিজি অন্যান্য সব টেস্ট করা হয়েছে। তো আরও একটু নিশ্চিত হওয়ার জন্য আমরা ইউনাইটেড হসপিটালে এনজিওগ্রামের জন্য সিদ্ধান্ত নেই, এবং সেই এনজিওগ্রামের পরে ওনার হার্টে কিছু ব্লক ধরা পড়েছে। তো ব্লকের মধ্যে মেডিকেল ব্যাপার, আমরা ডাক্তারদের কাছে যেটা জানতে পেরেছি, ওনার সঙ্গে লাস্ট আমরা সাক্ষাৎ করেছি, উনি এখন পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকেও কথা হয়েছে দুপুরে জুমার পর। তো ব্লকের অবস্থাটা হচ্ছে হার্টের আর্টারিতে 3টা প্রধান ব্লক ওনার প্রথম দেখা যাচ্ছে, সেটা বেশ বেশি 80%, 85, 6 এরকম। আর কিছু আরও বেশি, আরও কিছু ব্লক আছে 60, 67 এরকম, আরও 2-3টা ব্লক আছে। সব মিলিয়ে 5-6টা ব্লকের পাওয়া যাচ্ছে এনজিওগ্রামে। এটার কারণে কিন্তু আল্লাহ তাআলার খাস মেহেরবানি, আমরা বলবো আল্লাহর একটা কুদরত, যে এত ব্লক এবং এই যে পড়ে যাওয়া অনেক কিছু ঘটলো আপনারা এই সপ্তাহে দেখতে পেলেন। আমরা ওনাকে জিজ্ঞাসা করেছি, ডাক্তাররা জিজ্ঞাসা করেছে যে আপনি কি কোনো কষ্ট অনুভব করেন, কোনো বুকে ব্যথা অনুভব করেন? আল্লাহ শুকরিয়া, উনি বলছেন যে না, আমি তো কোনো প্রেশার, কোনো কষ্ট, কোনো ব্যথা অনুভব করছি না, আলহামদুলিল্লাহ। জামায়াতের আমিরের শারীরিক পরিস্থিতি সবশেষ জানাচ্ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ঝালকাঠির ভীমরুলিতে জমে উঠেছে ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট। সকাল থেকে হাট দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেন পর্যটকরা। ভাসমান হাট দেখতে ছোট ছোট নৌকায় ভীমরুলি থেকে আটঘর কুড়িয়ানায় ঘুরে বেড়ান অনেকেই। দুপুরে হাট পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পর্যটকদের নির্বিঘ্ন চলাচলের জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই হাট শুধু পেয়ারা বেচা কেনার জায়গা নয়, বরং দক্ষিণাঞ্চলের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিতি পেয়েছে। এছাড়া হাজারো কৃষকের জীবিকা নির্ভর করছে এই হাটের উপর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের গ্রাম পুলিশ, এরা সবসময় দায়িত্বরত ব্যক্তিরা এখানে থাকে। তারা এবং স্থানীয় কিছু সাধারণ আছে, জনসাধারণ আছে, যারা ওদের দেখভালের বিষয়টি তারা মোটামুটি নিশ্চিত করে। চীনের বেইজিংয়ের উপকণ্ঠে ভয়াবহ বন্যায় 60 জনের প্রাণ গেছে। এর মধ্যে এক বৃদ্ধাশ্রমে 31 জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের বেশিরভাগই চলাফেরায় অক্ষম ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্যার সময় বয়স্কদের নার্সিং হোমটিতে প্রায় 77 জন বাসিন্দা ছিলেন। পানির উচ্চতা প্রায় 2 মিটার বা 6 ফুট হয়ে যাওয়ায় এদের মধ্যে প্রায় 40 জন সেখানে আটকে পড়েছিলেন। চীনে বন্যায় প্রাণ যাওয়া 60 জনের মধ্যে বেইজিংয়ের 44 জন, আর 16 জনের মৃত্যু হয়েছে হেবি প্রদেশে। এদিকে রাজধানীর বেইজিংয়ে এবং পার্শ্ববর্তী হেবি প্রদেশে কমপক্ষে 31 জন নিখোঁজ রয়েছেন। ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিসংখ্যান তথ্য বলছে, বৃষ্টি ও বন্যায় শুধু বেইজিং ক্ষতিগ্রস্ত হয়েছে 3 লাখের বেশি মানুষ। এছাড়া 24,000-এর বেশি বাড়িঘর, 242টি সেতু এবং 756 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে। প্রত্যক্ষদর্শীরা ভিডিওতে উঠে এসেছে নিউ ইয়র্কের বন্যার পরিস্থিতির ভয়াবহতা, যেখানে দেখা যাচ্ছে শহরের রাস্তায় বন্যার পানিতে আটকে আছে বহু গাড়ি। বিভিন্ন সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম, এমনকি ট্রেনের ভেতরেও ঢুকেছে বন্যার পানি। ফলে বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বিলম্বিত হয়েছে। এছাড়া অনলাইন
ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইট অ্যাওয়ারের তথ্য বলছে, অভ্যন্তরীণ আন্তর্জাতিক মিলিয়ে যুক্তরাষ্ট্রের অন্তত 1200টি ফ্লাইট বাতিল হয়েছে, শত শত ফ্লাইট বিলম্বিত হয়েছে। আকস্মিক বন্যা ও 7 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এর মধ্যে বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যালোচনা ও যে কোনো ধরনের বিপদ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ। এবার খেলার প্রসঙ্গ। শহর পরিষ্কার রাখতে নিজেদের উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ও বর্ষপূর্তি উদযাপন ঘিরে সাইকেল র্যালির আয়োজনে স্বাগত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বাড়ির আঙিনা ও আশপাশের সব স্থানে খেয়াল রাখতে হবে যেন পানি জমে না থাকে। এডিস মশা নিধনের উপর গুরুত্ব আরোপ করে ডিএসসিসির প্রশাসক জানান, সাইকেল ব্যবহারে নগরবাসী আগ্রহী হলে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। প্রায় 200 সাইক্লিস্ট অংশ নেন এই র্যালিতে। এ সময় রবীন্দ্র সরোবর, মিরপুর রোড, সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক অতিক্রম করেন অংশগ্রহণকারীরা। পরে দোয়েল চত্বর, বঙ্গবাজার ঘুরে র্যালিটি নগর ভবনে গিয়ে শেষ হয়। এরপর অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খুলনা ও সিলেটে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন, যেখানে অংশ নিয়েছেন শহীদ পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে খুলনার শিববাড়ি মোড়ে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় ম্যারাথনের আনুষ্ঠানিকতা। প্রথমে আহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন, পরে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় ম্যারাথন শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। এদিকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে জড়ো হন প্রতিযোগীরা। পরে ম্যারাথন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শহীদ পরিবারের সদস্যরা। এ সময় 3টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন 400 প্রতিযোগী। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে নগরীর মদিনা মার্কেট ও বিমানবন্দর এলাকা হয়ে ফের গোল চত্বরে গিয়ে শেষ হয় ম্যারাথন। এক ম্যাচ হারের পর আবারও জয়ের ধারায় ফিরল বাংলাদেশের যুবরা। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে জিম্বাবুয়েকে 8 উইকেটে হারিয়ে দাপুটে এক জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ের ভিত গড়ে দেন বোলাররাই। পেসার ইকবাল হোসেন ইমন 27 রান খরচে নেন 4 উইকেট। জোড়া উইকেট শিকার করেন সঞ্জিত মজুমদার এবং স্বাধীন ইসলাম। স্বাগতিকদের ইনিংস শেষ হয় 89 রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে রিফাত বেগের উইকেট হারালো সাবলীলভাবেই ব্যাট চালিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। কালাম সিদ্দিকী এবং রিজন হোসেনের সঙ্গে জুটি করে দলকে এনে দেন 8 উইকেটের বড় জয়। এ জয়ের পর ত্রিদেশীয় সিরিজের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবরা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।